আপনাদের সকলকে নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সম্পর্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সম্পর্কের জায়গাটা আপনারা হয়তো দেখেছেন যে এমন অনেক জায়গা থাকে যেখানে হয়তো আপনি চাইছেন না, কিন্তু সেখানে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল এবং সেই সম্পর্ক যে আপনার তৈরি হলো সেটা কিন্তু একদম আপনার সারাটা জীবনকে মানে সারাটা জীবনে একটা আলোড়ন ফেলে গেল। তো কেন এইরকম সম্পর্কের মধ্যে আমরা মাঝে মাঝে জড়িয়ে পড়ি? কেন এমন সম্পর্ক হয় যেই সম্পর্ক হয়তো আদতে আমার কিছু ভালো করবে না, কিন্তু আমাদের সেই সম্পর্কের বন্ধনে আমরা কিন্তু নিজেদেরকে ছাড়াতেও পারি না? তো এটাই হচ্ছে জীবনের এক একটা বিশেষ জায়গা, যেটা আমরা হয়তো মানে ইগনোর করতে পারবো না, আমরা অবহেলা করতে পারবো না, কিন্তু সেটা আমাদের মানে আমাদের সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা আমাদের ওপরে এতটাই প্রভাব বিস্তার করে যে তার যে এফেক্টটা মানে প্রভাবটা খুবই খারাপ হয়, তবুও আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি না। এবং এই ব্যাপারে বাংলাদেশের একজন কবি বলেছেন যে ভালোবাসার নামে সবাই করে অভিনয়, নিজের স্বার্থে আসে আবার নিজেই চলে যায়। মানে ভালোবাসার জায়গাটার ক্ষেত্রেও এমন হয় যে কেউ হয়তো ভালো সেভাবে মনের দিক থেকে আপনার সাথে জড়িয়ে নেই, কিন্তু একটা অভিনয় করছে সেটা নিজের স্বার্থের কারণে, এবং সেই স্বার্থ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। তো এই যে নানান সময় নানান সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে জীবনে একটা খারাপ পরিণতিতে আসা, এই জায়গাগুলো কাদের ক্ষেত্রে হয়, কোন গ্রহ নক্ষত্র এর কারণ, সেই বিষয় নিয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। এবং রয়েছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। নমস্কার। রামকৃষ্ণ, জয় শ্রীরাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একটা গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে, এবং মানসিক সমস্যা সমাধান পায় একটা জ্যোতিষ, একটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। মানসিক অনেক সমস্যা থাকে গ্রহগত দিক থেকে। কেন আমার সন্তানের ঠিকমতো পড়াশুনো হচ্ছে না, কেন আজকে আমার বিজনেসে এত লস হচ্ছে, কেন আজকে আমার সংসারে এত অশান্তি হচ্ছে, কেন আমার পাড়া প্রতিবেশীর সাথে এত ঝামেলা হচ্ছে, কেন আমি আমার মানে যোগ্য সম্মানটা পাচ্ছি না, কেন আমি আমার মানে একদম হকের অধিকারটা আমি পাচ্ছি না, কেন আজকে আমি আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি কোনো কর্ম পাচ্ছি না, কেন আজকে আমার এডুকেশন ফিল্ডে এত ভালো এত নলেজ আমার, কিন্তু সেই নলেজ আমি খাটাতে পারছি না, কেন একজন আমি অভিজ্ঞ ডক্টর কিন্তু আমি সেই চিকিৎসা ঠিকমতো করতে পারছি না এবং আমার কাছে ক্লায়েন্ট আসছে না, কেন আজকে আমি একজন লয়ার আছি কিন্তু সেই জায়গা থেকে আমি কোনো কাজ করতে পারছি না, কেন আজকে আমি আমার ফিল্ডে দ্য বেস্ট হতে পারছি না, আজকে আমি আমার স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ, ফাইভ যাই ছিলাম, আমি একটা ভালো 10 জনের মধ্যে একজন ছিলাম, আজকে যে ছেলেটি লাস্ট বেঞ্চিতে বসতো সে আজকে নাম করে যাচ্ছে, আজকে আমি ফার্স্ট বেঞ্চিতে বসেও আজকে আমি নাম করতে পারছি না, আজকে আমার কর্মদক্ষতা কর্ম অর্জন আমার সর্ব জায়গা থেকে আমার একটা খ্যাতি, আমার একটা ভালো একটা প্রতিভা রয়েছে, আমি খেলাধুলোর দিক থেকে আমি স্পোর্টস আমি সমস্ত দিক থেকে মানে আমি বেস্ট, কিন্তু আমি সেই বেস্টের ফল আমি তো ছোটোবেলায় ছিলাম কিন্তু আমি এখন কোনো ফল পাচ্ছি না। আজকে আমার মা যখন আমার হাতটা ধরে বলতো যে তুই ভালো খেলছিস, আমার মা যখন আমার পিঠে থাপ্পড় মেরে বলতো তুই ভালো পড়াশোনা করছিস তুই পারবি, আমার বাবা যখন বলতো যে তুই ভালো মানে রেজাল্ট করেছিস বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবি, কেন আমি মুখ উজ্জ্বল করতে পারছি না, কেন পারছি না, কেন 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 এই কেনর জায়গায় অ্যাস্ট্রোলজি লুকিয়ে রয়েছে। আমার গ্রহ আমার রবি আমাকে সাথ দিচ্ছে না, আমার বৃহস্পতি আমার ভালো রয়েছে কিন্তু আমার কেতু আমার শুক্র আমার রবি আমার স্যাটার্ন আমার সমস্ত জায়গা থেকে আমি ডাউন আমার জুপিটার আমাকে ভালো ফল দিলেও অন্য অন্য গ্রহ আমাকে ভালো ফল দিচ্ছে না।
আমার শুক্রের জায়গা থেকে আমার ডাউন, যার জন্য আমি গ্ল্যামারাস দুনিয়াতে আমি নাম করতে পারছি না। আমার চন্ডের জায়গা থেকে আমার নেগেটিভ ভাইব পাচ্ছি, যার জন্য আমার মাইন্ড সবসময় চঞ্চল থাকে, আমি কোনো কিছুতে আমার বসাতে পারছি না, কনসেন্ট্রেশন দিতে পারছি না। আমার সর্বোপরি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আমি যেন পিছিয়ে পড়ছি, কেউ যেন আমাকে ধাক্কা মারছে, টেনে রাখছে, কেউ আমাকে সামনের দিকে এগোতে সাহায্য করছে না, সবাই আমাকে পিছনে ব্যাকফুটে ফেলতে চাইছে। কেন চাইছে? এই কেনর জবাব আমি আজকে দেব। কেন, কোন গ্রহের জন্য কি হচ্ছে আজকে আমি বলবো। তার আগে কে আছে আমাদের সাথে? বলুন কে আছেন। নমস্কার। নমস্কার, আমি হৃদয়পুর থেকে বলছি, ভূমিকা গুহ। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। বলো বলো বলো, শুনছি, বলো। প্রথমেই বলি যে স্যারের অনুষ্ঠান খুব ভালো লাগে। থ্যাংক ইউ। স্যার অনেকদিন মানে আমি এর আগে আপনার সাথে কথা হয়েছিল, সেটা অনেক বছর আগে, অনেকদিন বাদে আপনার সাথে আজকে কথা বলার সুযোগটা হয়েছে, তার জন্য খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মানে আজকে আমি অপরচুনিটিটা পেয়েছি। আচ্ছা, আমারও ভালো লাগছে তোমার সাথে মানে কথা বলে। বলো তো কার সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ, আমি আজকে একটুখানি আমার সম্পর্কে জানবো। প্রথমে একটুখানি বলি স্যার আপনাকে যে মানে আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখে বিয়ে ঠিক করছে আমার। আমি জানতে চাইছি যে যেখানে আমার বিয়েটা ঠিক করা হচ্ছে সেইখানটা মানে ঠিকঠাক হবে কিনা পার্সেন্টটা, সেটা একটুখানি জানবো আমি। তোমার ভয় লাগছে না যদি আমি নেগেটিভ কিছু বলি তখন বিয়েটা ভেঙে যাবে? ভয় লাগছে না? না, এখানে তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা তো লাভ ম্যারেজ হয়। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ। ওর জন্য যাই হোক না কেন, ওর জন্য টানটাও কম, যেটাই হবে না কেন সেটাই আমি অ্যাকসেপ্ট করতে। ওর জন্য টানটাও কম, তাই তো? মানে টানি নেই কোনো, মানে বাঁধন নেই কোনো, একদম। যাই হোক, শোনো, তোমাকে একটা কথা বলি। ফার্স্ট অফ অল, প্রথম কথা, তোমার সাথে এর সম্পর্কটা খুব একটা ভালো যাবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তুমি চাইছো, ঠাকুরের কাছে প্রে করছো যেন সম্পর্কটা না হয়। তৃতীয় নম্বর, তোমার মনের মতো ঠিক নয়, মানে একটু ম্যাচুরিটি আছে, মানে একটু বয়োজ্যেষ্ঠ তোমার মনে হচ্ছে, তোমার থেকে একটু বয়স বেশি, এবং কোথাও থেকে যেন মনে হচ্ছে যে এর কাছে গিয়ে আমি হ্যাপি হতে পারবো না, এরকম একটা মাইন্ডে তুমি চিন্তা ভাবনা করে নিয়েছো। এবং তৃতীয় কথা হলো যে এখানে কোথাও একটা দেনা পাওনার একটা যোগ বা একটা কথা চলছে, এখানে এরকম নিয়েও তোমাদের একটু অর্থনৈতিক জায়গা থেকে একটু সমস্যা চলছে। ভালো পাত্র, ভালো চাকরি করে বা ভালো জায়গায় আছে, সেই নিয়ে তোমাদের সবার একটা আগ্রহ আছে, কিন্তু কোথাও একটা যে তোমাদের ফ্যামিলি থেকে একটা আনহ্যাপি কাজ করছে। ইয়েস অর নো? হ্যাঁ, আমার দিক থেকে তো কাজ করছেই। আনহ্যাপি মানে সুখী নও তোমরা? আমি ঠিক মানে তুমি রাজি নাও? সত্যিকার বলতে গেলে আমি এই মুহূর্তে বিয়েটা করতেও রাজি। একদম একদম। তো সেইখান থেকে যদি কোনোভাবে যদি বিয়েটা হয়ে যায় তাহলে তো কেউ হ্যাপি থাকতে পারবে না, না তোমার হাজবেন্ড না তুমি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু সময় নাও, একটু টাইম নাও, একটু কথা বলো, একটু মেশো, একটু ঠিকঠাক করো। এবং এই ছেলেটিকে যদি তোমার মনে হয় যে সবাই যখন রাজি, তো আমি একটু বাজিয়ে দেখি বা একটু কথা বলি, একটু দেখি, আর তারপরে তো কিছু সমস্যা থাকলে তো আমি আছি। হ্যাঁ, কি করতে হবে না করতে হবে দুজনের জোটক বিচার আছে একটা, তারপরে মাইন্ড মানে মনের একটা মানে মিলন আছে, কথাবার্তা আছে। আর আমার দিক থেকে হবে না বলে কিছু নেই। আমি ফার্স্টেই বললাম যে তোমার এমনি যদি নর্মালি বিয়ে করে ফেলো অশান্তি হবে, কারণ তোমাদের দুজনের মধ্যে আই থিঙ্ক, মানে আমার যে ভাবনা চিন্তা, যে আমার যে বিচার, যে আমার ভাইব্রেশন, সেখানে আমার মনে হচ্ছে ছেলেটি মনে হয় মাঙ্গলিক। তুমি এটা জানো কি? জানো না? না স্যার, কিছুই জানি না এইসব। জানো না? তাহলে ওর একটু ছকটা একটু বিচার করিয়ে নাও, এবং তোমার ছকটা বিচার করাও, দুজনের ছকটা বিচার করিয়ে একটা জোটক বিচার করিয়ে তারপরে তোমরা আগাও। যেমন দেখো, নিজেদের ছক বিচার করাটা যেমন দরকার, তেমন নিজেদের মনের বিচারটাও কিন্তু খুব দরকার। মনের মিল না হলে কোনো সম্পর্ক টেকে না, আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব দরকার লাইফে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, সেটার জন্য বলছি যে আমি আপনার কাছেই যাব বা আপনার সাথে একটুখানি পরামর্শ করব বিষয়টা নিয়ে। তুমি একটু কোন চেম্বারে গেলে ভালো হবে স্যার? তো তোমার হৃদয়পুর তো তোমার জন্য বারাসাতটাই তোমার জন্য মানে কাছে হবে। বারাসাত আমার চেম্বার আছে, বারাসাত একদম পাইনিয়ার পার্কের পাশেই আছে। তো ওখানে গেলেও তোমার হবে। ওখানে গিয়ে তুমি আমার এই নিচে নম্বরগুলি আছে, আমার ছেলেরা ধরে, ওদের কাছে ফোন করে নাও।
ফোন করে নাও। দেখো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই লাইনটা পাওয়া যায়। এই লাইনে তুমি বুক করে তোমার হৃদয়পুর থেকে বারাসাতটাই সম্ভবত কাছে আছে, আর বারাসাতে না হলে তুমি মধ্যমগ্রামটাও পাবে। তো দেখো আমি আছি, শুধু আনবে কি, যদি জন্ম সময় তারিখ ঠিক নাও থাকে, জাস্ট একটা ফটো নিয়ে আসবে, ওর একটা ফটো নিয়ে এসো। আচ্ছা, মানে পাসপোর্ট তাই তো? না পাসপোর্ট না, বড় ফটো, লং ফটো, পা থেকে মাথা পর্যন্ত ফটোটা আনো। আমি তুলে আনতে হ্যাঁ, হবে। না, আমি ব্যাপারটা একটু সিক্রেট ভাবেই করতে চাইছি actually। আচ্ছা আমি আছি, সিক্রেটই হয় আমার এখানে, যা কাজ হয় সব কিন্তু সিক্রেট হয়। ওটা কিন্তু মানে তুমি শুনেছো যে কারো কোনো ক্লায়েন্টের কথা আলোচনা হ্যাঁ, করা, এটা কোনো ঠিক। কোনো ক্লায়েন্টকে নিয়ে আলোচনা করা বা দেখানো বা কিছু, আমার পারমিশন নিয়েই কথা বলা হয়, পারমিশন নিয়েই দেখানো হয়। এমনি মানে এমনকি মিডিয়াতেও কোনো যোগ্য হলেও আমাদের বলা থাকে যে আরও তারা সবাই বলে না দাদা আমরা থাকবো, তোমার ইসে থাকবো, আমাদেরও দেখা যাবে, এরকম ব্যাপার থাকে। পারমিশন না নিয়ে আমার এখানে কোনো কাজ করা হয় না। আমি সেই দিক থেকে খুব শক্ত পার্সন আর কি, মানে তোমার মনের বিরুদ্ধে আমি কিচ্ছু করব না, ঠিক আছে? তুমি ওর ফটোটা আর তোমার ফটোটা নিয়ে আসবে, আর যদি ওর জন্ম সময় তারিখ থাকে নিয়ে আসো, দেন আমি দেখছি কি করে, কোনো সমস্যা থাকলে আমি আছি, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, যদি মানে আপনাদের মত অনুযায়ী কিন্তু এখানে সমস্ত কিছু করা হয়, যেখানে গোপনীয়তার দরকার সেটা মেনটেন করে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে একেবারে স্বচ্ছতা বজায় রেখে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী কাজ করে, এটা নিশ্চয়ই আপনারা জানেন, এবং আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেটা তিনি মেনটেন করবেন। তো আমাদের এই দেখুন যে মাঙ্গলিকের ক্ষেত্রে মানে আজকে তো মাঙ্গলিক জায়গাটা নিয়ে আজকে বহু মত রয়েছে, দ্বিমত রয়েছে। তো মাঙ্গলিক যদি একজন থাকে, পাত্র বা পাত্রী, তাহলে অপর পক্ষ কি মাঙ্গলিক হলে সেই বিয়েটা মানে হবে? দেখো আমি তোমাকে একটা কথা বলি, মাঙ্গলিক যদি তুমি থাকো, অনেকের ভুল মানে ভ্রান্ত ধারণা, মাঙ্গলিকে কেটে যায়, হ্যাঁ। মাঙ্গলিকে সমস্যা। আমি যদি তোমার পাটা যদি খোড়া থাকে, হ্যাঁ। আর একজনের পায়ে যদি খোড়া থাকে, তাহলে ওর পাটা কি ঠিক হয়ে যাবে? মানে একটা স্যাম্পল, ধরো তোমার একটা পা নেই, বা মানে তুমি যাকে মানে বিয়ে করবে তারও একটা পা নেই, তাহলে কি তোমার মানে বিয়ে করলে কি আবার পা কি জাগিয়ে যাবে? তো এটাই তো মাঙ্গলিক। আমার কথা হলো মাঙ্গলিকটা মানে কি, মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন তোমার প্রতি পড়ছে এবং কিছু দোষ তোমাকে বহন করে নিয়ে বেড়াতে হচ্ছে, এবং সেই জায়গায় কিছু যদি প্রোটেকশন করা থাকে এবং কিছু যদি বন্ধন করা থাকে, তাহলে কি হয়, সেই যেমন ধরো একটা ছাতা, তুমি মাঙ্গলিক, আমি একটা তোমাকে ছাতা দিলাম, বৃষ্টি পড়ছে, তোমার বৃষ্টি পড়বে না, ব্যাপারটা এরকম, একটা গার্ড করে দেওয়া হলো। তুমি মাঙ্গলিকই থাকবে, তুমি মাঙ্গলিক থাকবে, মাঙ্গলিক সরিয়ে দেওয়া যাবে না, তুমি মাঙ্গলিকই থাকবে, মাঙ্গলিকের নেগেটিভ ভাইব্রেশনটাকে তোমাকে কাটিয়ে দেওয়া হয়, মিউট করে দেওয়া হয় একদম। এবার দেখা গেলো ছেলে মাঙ্গলিক ছেলেকেও তাই করা হলো, মেয়ে মাঙ্গলিক মেয়েকেও তাই করা হলো, এবং সেই সম্পর্কটা জুটিটা দেখলো মাঙ্গলিকের কোনো প্রকোপ ওদেরকে আক্রমণ করতে পারলো না। এবার যেহেতু যদি কেউ বলে যে আমি মাঙ্গলিক, আমি যাকে বিয়ে করবো সেও মাঙ্গলিক হলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়, এইগুলি একটু ভ্রান্ত ধারণা থাকে। তো এইগুলি যাই হোক, আমি এগুলি নিয়ে মানে আলোচনা করব না। আমার জ্ঞানীগুণী লোক অনেকে আছে দেখছে, তারা জানে যে জয়দেব শাস্ত্রী যেটা বলে অনেক বিচার বিবেচনা করে বলে, অনেক মানে জ্ঞান থাকতে হয়, না হলে এইসব কথা বলা যায় না। তো দেখো, অষ্টমে মঙ্গল থাকবে, সপ্তমে মঙ্গল থাকবে, এবং দ্বাদশে মঙ্গল থাকবে, লগ্নে মঙ্গল থাকবে। এই মঙ্গল এইসব জায়গায় থাকলে কিন্তু মাঙ্গলিক দোষ দেখা দেয়, ধরা যায়, এবং সেখানে যদি কোনো একটা শুভ গ্রহ ওখানে থাকে, তখন মাঙ্গলিক দোষটা থাকে না, ওই দোষটা খণ্ডন হয়ে যায়। এটা যেমন ঠিক, এবার দেখা গেল তোমার লগ্নতে মঙ্গল আছে, সেই মঙ্গলের জায়গায় একটা বৃহস্পতি মানে রয়েছে বসে, তাহলে কি মাঙ্গলিক দোষটা খণ্ডন হয়ে যায়। তো এরকমভাবে অনেক বিচার রয়েছে, বিশ্লেষণ রয়েছে। তো এইগুলি নিয়ে মানে আলোচনা করতে গেলে দুমদাম বলে ফেললাম, একটা জায়গায় শুনলাম সেটা নিয়ে আলোচনা করলাম, তা নয়। এটা বৃহৎভাবে বা বিশদভাবে এটাকে জানতে হয়, বুঝতে হয়। এবং এটুকু বলি, মাঙ্গলিক দেখবে আজকে আনন্দবাজার পেপার যদি তুমি পড়ো, দেখবে আনন্দবাজার পেপারে পাত্রপাত্রী কলমে মানে লেখা থাকে আমার মেয়ে মাঙ্গলিক পাত্রী চাই, বা আমার মেয়ে মানে মাঙ্গলিক পাত্র চাই, বা আমার ছেলে মাঙ্গলিক পাত্রী চাই, বলে না? তো আমি বলি যে মাঙ্গলিক পাত্র পাত্রী কোনো ম্যাটার নয়, সবার সাথে সবার বিয়েটা হতে পারে, জাস্ট জোটক বিচার করি। অনেক সময় দেখা যায় জোটক বিচার করে সব মিল থাকা সত্ত্বেও সেখানে আবার নেগেটিভ ভাইব দেখা গেছে, যে কেউ মারা গেছে,
সুইসাইড করে নিয়েছে, তো কেন হয়? এগুলি অনেক কিছু বিচার থাকে এবং সেই বিচারগুলি জয়দেব শাস্ত্রী করে, যেটা একটু আপার লেভেলের বিচার থাকে। তো সেই জায়গা থেকে কোনো চিন্তা নেই, সমস্যা নেই, শুধু একটাই কথা যে বিয়ে মতো পবিত্র বন্ধনে বাঁধার আগে একবার একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার এবং তাকে দিয়ে বিচার করানো দরকার। কিছু সমস্যা থাকলে সেই সমস্যাটা খণ্ডন করানো দরকার, তাহলে জীবনটা সুখের হয়। না হলে ওই যে জীবনে আজ বিয়ে করবে 6 মাস পরে ডিভোর্স হয়ে যাবে, আজ বিয়ে করবে 6 মাস পরে তোমার একটা না একজন মারা যাচ্ছে, আজ বিয়ে করবে 1 বছর পরে সেই সম্পর্ক কেমন যেন একটা মানে শান্তি না অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে। এইসব সমস্যা থাকে। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো। বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। বলো, কার সম্বন্ধে? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। বাহ বাহ, তুমি তোমার সম্বন্ধে জানতে একটা চাইছো। কথা আমি বলি বলো, যে বলো। জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ আপনি সঙ্গে সঙ্গে যে বললেন, এই নাম কি আপনি করেন প্রতিদিন? হ্যাঁ, একদমই। আচ্ছা, এটা করে আপনার গুড এফেক্ট কি পড়েছে আপনার জীবনে? এটা করে আমি একটা মানে কি বলবো, একটা মনের মধ্যে শান্তি পেয়েছি, পজিটিভ ভাইব্রেশন পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। এর আমি জন্য তো তো দাদার অনুষ্ঠান ফলো করি। দাদা তো বলেছেন যে নিজেকে ঈশ্বরের সাধনায় নিয়োজিত করো। একদম 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 রাইট রাইট রাইট। নিজেকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করলে এর থেকে আর কি মানে হ্যাঁ, বড় ফল? সত্যি এর থেকে আর বড় শান্তি কথা হবে না। শান্তি কিছু নেই। সমস্যা থাকবে, সমস্যার সমাধানও থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, বেদনা থাকবে, জ্বালা থাকবে, যন্ত্রণা থাকবে, তার মুক্তি আছে। তার মুক্তির একটাই উপায়, ঈশ্বরের নাম। আর ঈশ্বরের নাম যদি নাও সঠিক উপায় সঠিকভাবে, তাহলে সমস্যার সমাধান হতেই হবে। তোমার অনেক কষ্ট আমি জানি, যে ভাইব্রেশনটা পাচ্ছি সেখানে আমি তোমার কাছে কিছু নেব না, আমি কিছু নিতে চাইছি না। তোমার ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্ম তারিখ কিছু বলো, কিচ্ছু বলবো না। শুধু একটা কথাই বলবো তোমাকে, তুমি খুব দুঃখী, তুমি খুব দুঃখী এবং কর্মের দিক দিয়ে দুঃখী, ব্যবসার দিক দিয়ে দুঃখী, মানসিক দিক দিয়ে দুঃখী, শান্তিটা নেই, শান্তি শক্তিটা নেই। দিন দিন যেন শরীরে রোগে বাসা বাঁধছে, অ্যাক্সিডেন্টের উপর অ্যাক্সিডেন্ট যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্টের, গাড়ি অ্যাক্সিডেন্টে, অনেক টাকা সত্ত্বেও শান্তিটা নেই। প্রচুর দেনার মধ্যে জড়িয়ে পড়ছো, বিভিন্ন রকম গেমিং জায়গা থেকে ফোনে গেমিং খেলছো, অনেক অনেক তারকাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে মানে হয়ে মানে কি বলবো, তুমি মানে মুগ্ধ হয়ে তোমার সর্বস্ব ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছ এবং সর্বদা তুমি চিন্তা করছো যে আজ আমি 10,000 টাকা তো আমি ব্যয় করলাম, দেখি কালকে আমি ঠিক আর্ন করে নেব 20,000। এই করে করে ডাবল ডাবল লস হয়ে যাচ্ছে। মানব জীবনে তুমি মানে অনেকটাই হেরে গেছো। তোমাকে এখন জিততে হবে, তোমাকে এখন দাঁড়াতে হবে, তোমাকে এখন সঠিক মানে পথে হাঁটতে হবে। তুমি চাইছো আমি সঠিক পথে হাঁটবো, কিন্তু রাস্তা পাচ্ছ না। আর সেই যে রাস্তা দিয়ে হাঁটছো সেই রাস্তায় জল, সেই রাস্তায় কাদা, সেই রাস্তা দিয়ে তুমি না গিয়ে তুমি অন্য শুকনো রাস্তা দিয়ে যাচ্ছ, সেই শুকনো রাস্তা দিয়েই তুমি হতাশ হয়ে পড়ছো। ঠিক না ভুল বললাম? হ্যাঁ, ঠিক বলেছেন। অনেক টাকা ব্যয় করছো তো? হ্যাঁ, একদমই। দেনায় আছো তো? হ্যাঁ, প্রচুর দেনা হয়ে গেছে। একদম। গেম খেলছো তো? গেম খেলছো তো? হ্যাঁ, একটু খেলা হয়। আর বলছি দেনা না আগে ছিল না, কিন্তু এই দেখছি কিছুদিন হবে, এই মাস দেড়েক হবে, মানে দিনে দিনে যেন দেনা বেড়েই যাচ্ছে। এইটাই তো হয়। মানে এবারে ইনকাম যে আমার সোর্সটা আছে, মানে মনে হচ্ছে যেন ওই ইনকাম সোর্সের পথটা যেন বন্ধ হয়ে আসছে। সোর্স অফ ইনকাম একদম নীল হয়ে যাচ্ছে। কেন? তুমি তো কনসেন্ট্রেশন অন্য জায়গায় দিচ্ছ। তুমি তো তোমার যে মানে তোমার যে মনোসংযোগটা তো অন্য জায়গায় আছে, তোমার তো ইনকামের প্রতি নেই। তোমার তো ফাটকা ইনকামের প্রতি তোমার রাহুর টাকা চাই, তোমার বৃহস্পতির টাকা চাই না। ব্যাপারটা এটা। তোমার কিন্তু তোমার দরকার বৃহস্পতির টাকা, কিন্তু তুমি তো রাহুর টাকার পিছনে ছুটছো। ফাটকা জিনিসের প্রতি তোমার বিশেষ আকর্ষণ, তোমার লটারিতে আকর্ষণ, তোমার গেমিংয়ে আকর্ষণ, তুমি অল্প সময়ের মধ্যে বড়লোক হওয়ার চিন্তা তোমার। তাহলে তুমি কি করে জিতবে? জিততে গেলে তোমাকে আস্তে 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 লড়তে হবে, এক লাফে কিন্তু একটা কথা দাদা, আমি মানে একটু এর মধ্যে আছি, মানে একটু ধার দেনার মধ্যে আছি, কিন্তু ওই জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ বললে মানে মনে হয় কিছুক্ষণের জন্য মনে হয় যেন আমার সব মানে দেনা মুকুর হয়ে গেল, শান্তি অনুভব করেন। আচ্ছা, তুমি আসো আমার কাছে, আসো, ঠিক আছে? আমি দেখছি তোমার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে মানে কি করে দিচ্ছি, ঠিক আছে? তুমি আসো, আমি তোমার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে
তোমার বাড়িটা যেন বললে কোথায়, বাড়িটা কোথায়? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি, তো শিলিগুড়ি আমার চেম্বার আছে, কন্ট্যাক্ট করো, আসো। হ্যাঁ, ওকে, ভালো ঠিক ভালো আছে, থাকো। ভালো থাকবেন। তো এই যে মানে আপনি যে বলছেন আসো আমি তোমার জীবনের যে সমস্যাগুলো দূর করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এই যে মানুষ গড়ার কারিগর, আজকে তো আপনাকে সবাই সে কথাই বলে। তো আজকে এত যে আপনি কেস ডিল করছেন, তো সেক্ষেত্রে ধরুন একটা ব্যাপার, এই যে মঙ্গলের সাথে আমাদের মানে অনেকে অনেক আলোচনা করে, তো তো সেখান থেকে বলছি মঙ্গলের সাথে আমাদের কি এই আগুনের জায়গাটা কোনোভাবে কানেক্টেড? দেখো, ভুল, মানে কানেক্টেড নয়। মানে দেখো, মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন থাকলে আমাদের, যেমন দেখো আগুন কি করে, আগুন তোমাকে উত্তপ্ত করে, আবার আগুনই তোমাকে কিন্তু রান্না করে খাওয়ায়, তাই না? এবার তুমি কোনটা বেছে নেবে? মানে এই একটা ব্যাপার দেখেছি যে আজও কিন্তু অনেক বধূরা রয়েছে আমাদের দেশে যারা সেই আগুনে পুড়ে মারা যাচ্ছে। মানে বিশেষ করে সন্ধ্যা আরতি দিতে গিয়ে, এই যে ঈশ্বরের সেবা করতে গিয়ে কিন্তু এই জায়গাগুলো হচ্ছে মানুষ। হ্যাঁ, ওটা দেখছো তুমি, এই যে অঘটনগুলো। হ্যাঁ, ওটাকে দেখো, আমি তোমাকে বলি, দেখা গেল কেউ ঈশ্বরের সেবা করতে চাইছে এবং যাচ্ছে, এবং ঈশ্বরের সেবা করতে গিয়ে প্রদীপ থেকে তার শাড়িতে আগুন লাগলো, আগুন লেগে মারা গেল। দোষ হলো ঈশ্বর কি করলো? ঈশ্বর তো মাটির মূর্তি, কি করলো ঈশ্বর, তাই না? তো এগুলি হয়, এগুলি মানে তুমি একটা খুব খাঁটি কোশ্চেন বলেছো, এরকম অনেকের মধ্যে। দেখো, আজকে আমি জাস্ট একটা কথা বলবো, আমার বাবা আমাকে জন্ম দিয়ে মানুষ করলো এবং সে খাইয়ে পরিয়ে সমস্ত কিছু করে আমাকে তুলে ধরলো, ভালো করে বুঝবে, ভালো করে কথাটা বুঝবে, তুলে ধরলো। এবং সেই তুলে ধরা থেকে আমার বাবার সামনে বসে যখন আমি মরে যাচ্ছি, আমার বাবা আমায় কি করছে, কি করে বাঁচাচ্ছে। আজকে যখন আমরা যখন যুদ্ধ দেখি, দেবতাদের যুদ্ধ আমরা দেখেছি, মহাভারত দেখেছি, রামায়ণ পড়েছি, তো আমরা যখন দেখেছি সেই যুদ্ধতে দেখতে পাচ্ছি যে আমার চোখে, আমি কৃষ্ণ, আমার চোখের সামনে আমার লোককেই মেরে ফেলছে, মেরে যাচ্ছে, তাহলে আমি তো ভগবান, আমি তো বাঁচাতে পারি গিয়ে। এটাও তো অনেকের কোশ্চেন, তাহলে বাঁচালে না কেন তুমি গিয়ে, তাই না? একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে, তোমার কর্ম তোমায় ভোগ করতেই হবে, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমার সময় হয়তো তুমি ঈশ্বরের কাছে তুমি লিপ্ত হয়ে যাচ্ছ, তোমার ওটুকু সময় ছিল, তোমার ওখানেই তোমার সমাপ্ত, তোমার ওখানেই তোমায় বিলীন হয়ে গেছে। হয়তো তুমি ওখান থেকে গিয়েই তুমি ঈশ্বরের পদতলেই রয়েছো, হয়তো তুমি অন্য জায়গায় গিয়ে অন্য আরো বাজেভাবে তুমি মারা যেতে, কিন্তু ওই মারা যাওয়াটা তোমার মুক্তির পথ ছিল না, মুক্তির লাভ ছিল না। ঈশ্বরের সেবা করতে করতে মরেছো, মানে ঈশ্বরের কাছে এর থেকে বড় তৃপ্তি, বড় পাওয়া কি আছে? তোমার অখেয়ালে, তোমার বেখেয়ালে তোমার একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে ঈশ্বর কি দায়ী রে বাবা? ঈশ্বর কি বলেছে আমাকে পুজো করো? ঈশ্বর বলেছে আমার কাছে আসো? ঈশ্বর কি বলেছে তোমরা আমাকে মানে আরতি করো? ঈশ্বর বলেছে আমাকে খেতে দাও, ঈশ্বর খেতে পায় না। ঈশ্বর তোমার এই যে কোটি 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 কয়েক হাজার কোটি মানুষের মধ্যে তুমি একজন মানুষ, এবং সেই মানুষটি তুমি করছো, ঈশ্বরকে সেবা করছো, মানে তোমার সেবা না পেলে ঈশ্বর কি খেতে পাবে না? তুমি সেবা করছো তোমার জন্য, তুমি কিছু পাওয়ার আশায় নিঃস্বার্থভাবে সেবা কজন করে? নিঃস্বার্থভাবে সেবা কজন? আজকে কৃষ্ণকে অনেকে বলে লীলা, কৃষ্ণকে বলে লীলার দেবতা, কৃষ্ণ ওকে বলে ওই তো কৃষ্ণ। আমার কষ্ট হয় এগুলি, অনেকে জানো তো কৃষ্ণকে বলছে যে উনি তো দেবতা, উনি তো গোপীদের সাথে এই করেছে, গোপীদের লীলা করেছে। আর কৃষ্ণর লীলা বোঝার তোমার ক্ষমতা আছে? কৃষ্ণর লীলা বোঝার ক্ষমতা যদি থাকতো তাহলে ওটা বলতে না। কৃষ্ণর লীলা, গোপী হচ্ছে আমাদের ভক্তের প্রতিরূপ, মানে এটা হচ্ছে ঈশ্বর এবং ভক্তের যে ভালোবাসা, সেটার একটা কৃষ্ণর লীলা তো জন্ম থেকে। কৃষ্ণর লীলা কিভাবে কংসকে বধ করবে, কৃষ্ণর লীলা কিভাবে যশোদা মায়ের কাছে ওনার সন্তান না হয়েও ওনার সাথে ওনার সন্তান হিসেবে থাকবে। কৃষ্ণর লীলা কৃষ্ণ দেখিয়েছে কি করে প্রেম করে সবাইকে প্রেমের বাঁধনে বাঁধা যায়। কৃষ্ণ দেখিয়েছে কিভাবে সমস্ত
মানুষকে একই সুরে বাঁধা যায়। কৃষ্ণর লীলা নিয়ে একদিন আলোচনা করব। ঠিক, সময় নেই, সময়ের সাথে সাথে চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, ঈশ্বরের সাধনা করো, ঈশ্বরের নাম নিয়ে থাকো, দেখবে জীবনে অনেক বড় উন্নতি করবে। জয় শ্রীরাম। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। কালীবাড়ি মন্দিরে দেখুন অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। একজন দাদা আমার পাশে দাঁড়িয়ে আছেন, আসুন তার সাথে পরিচয় করে নিই। বলুন দাদা, আপনার নাম? আমার নাম বাসুদেব হাজরা, আমি ব্যান্ডেল মগরা থেকে আসছি। আচ্ছা, তো দাদার কাছে আজকে বিগত 1 বছরের উপরে ধরেই আসছি। তো আমার খুবই সমস্যার মধ্যে দিয়ে চলছিল, মানে এত অর্থনৈতিক সমস্যা, এত সংসারে অশান্তি যে মানে বলার ভাষা নেই, মানে দিন চলে না এরম ব্যাপার। দিয়ে হঠাৎ একদিন টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, দাদার প্রোগ্রাম দেখলাম। প্রোগ্রাম দেখার পরে মনটা খুব অন্যরকম হয়ে গেল, মনে হলো যেন এই দাদা মনে হচ্ছে সঠিক মানুষ। তো দাদার কাছে যাই, তো দাদার কাছে এলাম। দাদা কিছু আমাকে করতে বললো, মানে কিছু ক্রিয়া করতে বললো, কিছু দ্রব্য দিল। তো তারপর থেকে আমার মানে লাইফে কি বলবো, আমার সংসারে এবং আমার জীবনে পুরো আস্তে আস্তে সমস্ত কিছু বাধা বিপত্তি আস্তে আস্তে কাটতে থাকলো। আগে যেগুলো করতে পারতাম না, যেগুলো মানে আমার কল্পনার বাইরে ছিল, যেগুলো ভাবতাম যেটা করব কিন্তু কিছুতেই করে উঠতে পারতাম না, সমস্যা যেন পিছু ছাড়ে না। তো এখন মায়ের আশীর্বাদে, দাদার কাছে এসে দাদার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, মা একান্ন কালী মায়ের আশীর্বাদে খুবই ভালো আছি এবং আমার সংসার এখন সচ্ছল। বাধা বিপত্তি মোটামুটি মানে বাধা নেই বললেই হয়। আস্তে আস্তে আমি সচ্ছলের দিকেই এগোচ্ছি এবং আমার সংসার এখন বেশ শান্তিতেই আছি। আমরা খুবই মানে শান্তিতেই আছি, কোনো মানে অভাব সেরকম, মানে অভাব আগে যেরকম মানে দিন চলে না এরকম ব্যাপার ছিল, এখন কিন্তু আর অভাবই সেরকম হয় না। অভাব আসলেও মানে সেটা কিছু মনেই হয় না, মানে সমস্যা তো মানুষ মাত্রই আছে, মানুষ তো সমস্যা ছাড়া তো নেই, কিন্তু কোনো অসুবিধাটা হয় না। ঠিক মায়ের আশীর্বাদে আমি ঠিক উতরে যাই। তো মানে আশা করি দাদার এখানে এসে আমি ভালোই উপকার পেয়েছি। সব মানে আরও ভক্তগণকে সবাইকে বলছি আপনারাও আসুন এসে। কালী পুজোর দিন কি? হ্যাঁ, কালী পুজোর দিন তো আমি সকাল থেকেই মানে কদিন ধরেই তো মানে মাথায় আছি যে দাদার এখানে যাবই। তো এখানে এসেছি, উপোস করে এসেছি, মায়ের পুজো দিলাম। দাদার সাথেও কিছু কথা হলো, দাদার কিছু বললেন, সেগুলো আমরা মানে মনে প্রাণে শুনলাম। শুনে মায়ের আশীর্বাদে আমার এবছরটা, আমি তো খুবই আশাবাদী এবছরটা আমার খুবই ভালো যাবে। মাকে তো খুবই ভালোভাবে মানলাম, মাকে ডাকলাম, প্রাণ ভরে ডাকলাম। দেখা যাক, মায়ের আশীর্বাদ, আমার তো আশীর্বাদ মানে মায়ের আশীর্বাদে তো আমি জানি আমি ভালো থাকবই, কারণ মায়ের আশীর্বাদ আছে আমার উপর। কারণ দাদার কাছে আসার পর থেকে আমার জীবনে পুরো ফুল চেঞ্জ হয়ে গেল। মায়ের প্রতি যদি টান থাকে, যদি ভক্তি বিশ্বাসের জায়গাটা অটুট থাকে, তাহলে কিন্তু কোনো দূরত্বই বাধা হয়ে দাঁড়ায় না। আমরা আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে বহু ভক্তদেরকে দেখেছি, তার মানে বহু ভক্তদের আগমন দেখেছি। কেউ এসছেন এখানে আসাম থেকে, কেউ এসছেন বনগাঁ থেকে, বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে অনেকেই এসছেন। এবং এই যে পরিবারটি, এনারা এসেছেন জামশেদপুর থেকে, তাই তো? এবার বলুন, আপনাদের এই মন্দির দর্শন কি এটাই প্রথম? হ্যাঁ, এটাই প্রথম। আর এর আগে 4 বার আমি দুর্গাপুরে গেছিলাম। দুর্গাপুরে গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমার সেখানে ছেলের জন্য, মেয়ের জন্য আচ্ছা আমি করেছিলাম, দেখিয়েছিলাম, জিনিসও নিয়েছিলাম, মানে কাজ হয়েছে। বেশ, ছেলের জন্য মেয়ের জন্য, মানে আপনাদের পুরো পরিবারটাই ওনার উপরে মানে ওনার গাইডলাইন নিয়ে চলেন, যা বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা টিভি দেখেই আমরা দুর্গাপুর চলে গেছি। আচ্ছা, আপনার ছেলে বা মেয়ে তারা এখন কি করছেন? আমার মেয়ে পড়াশোনা করছে। আচ্ছা, প্রবলেমটা কি ছিল ওর? মানে মাস্টার প্ল্যানিং করছে। আপনার মেয়ের ক্ষেত্রে কিভাবে উনি কাজ করলেন? ও তো মাস্টার প্ল্যানিং করছে দুর্গাপুরে। আচ্ছা, মানে দুর্গাপুর থেকে না, দুর্গাপুরে দেখিয়েছিলাম, হ্যাঁ। বিজয়বাড়াতে মাস্টার প্ল্যানিং করছে। বেশ। আর বাকি ছেলে কেমন আছে? এখন কাজ করছে, যেমন আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কাজ হচ্ছে। আর আপনাদের এই মন্দির দর্শন, মন্দির দর্শন ভালোই লাগলো। আর ওনাকে মানুষ হিসেবে কিরকম মনে হয়? না না, আমাদের পরিবারের মতনই লাগে, সেই তবেই তো ওই টানেই তো আসছি, নাহলে এত দূর থেকে আমরা আসতাম কি করে। ঠিক আছে।